This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. যে সময়টায় আপনাদের সাথে কথা বলছি আপনারা কিন্তু ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছেন আমি জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশঙ্কাটাও কি একদম নেই? দেখুন, বাংলার গণতন্ত্রের অকাল প্রয়াণ সেটা তো অনেক দিন আগেই হয়ে গেছে, তাই তার শান্তি কামনা করে কোনো লাভ নেই, এটা আমরা জানি। কারণ শান্তি বলতে যা বোঝায় বাংলায় আজকে অন্তত তার দেখা মেলেনি। এটা লোকসভা ভোট, কিন্তু আজকে দিনভর যে ছবিগুলো দেখলেন, যেগুলো আমরা দেখলাম, তাতে কি মনে হচ্ছিল এটা লোকসভা ভোট, নাকি কোথাও গিয়ে মনে হচ্ছিল এটা পঞ্চায়েত ভোট? মানে এটাকে পঞ্চায়েত ভোট বলে যদি এই ছবিগুলো দেখিয়ে দিতাম খুব ভুল হতো কি? চিরকালই তো শুনে এসেছি যে এই পঞ্চায়েতে নাকি, মানে পঞ্চায়েত স্তরে নাকি টাকা ওড়ে, চারপাশে টাকা ওড়ে। সেই টাকার মোহ এমন, মায়া এমন যে ওই ত্রিস্তর পঞ্চায়েতে দখল করার জন্য সর্বশক্তি দিয়ে সব রাজনৈতিক দল কেন, একদম প্রার্থী যারা সেখান থেকে শুরু করে সবাই তার ঘনিষ্ঠ, সবাই একদম জান দিয়ে দেয়, ঝাঁপিয়ে পড়ে। যেখানে যার জোর সেখানে সে তার মুলুক কায়েম করে। কিন্তু লোকসভা ভোট সেটা তো ওই পঞ্চায়েত স্তরের মতো টাকার খেলার স্তরে নেই। এই ভোট তো সাংসদ নির্বাচনের ভোট, দেশের সরকার নির্বাচনের ভোট। যিনি সাংসদ হবেন তিনি তার সাংসদ তহবিলের টাকা ওই জেলা প্রশাসনের মাধ্যমে খরচ করবেন, এটাই দস্তুর, এটাই নিয়ম। তাহলে আজ দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে এই যে এত অশান্তি দেখলাম দিনভর, কেন হলো এত সব অশান্তি? আজ ষষ্ঠ দফার ভোট ছিল রাজ্যের পশ্চিমাঞ্চলে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও ভোট হলো পুরুলিয়া, বাঁকুড়া। এই বেশিরভাগটাই হচ্ছে গ্রামাঞ্চল। তাই কি ওই পঞ্চায়েত ভোটের মেজাজটা ধরে রাখলো আজকের ভোট, নাকি কোথাও গিয়ে সর্বভারতীয় স্তরের একটা ব্যাপারের জন্য, অর্থাৎ দেশের সরকার গঠনের জন্য যে ভোট, সেই ভোটটাকেও আসলে স্থানীয় ইস্যু, স্থানীয় মেজাজের ভোট হিসেবে দেখলো আজকের বাংলা? দেখুন, চিরকাল সিনেমা বা সাহিত্যে যেটা দেখে এসছি সেটাই আজকে মনে হচ্ছে, জানেন তো। হতদরিদ্র গ্রাম, সেখান থেকে ওই নিঃস্ব নায়ক চলে এলেন শহরে ভাগ্য ফেরানোর জন্য আর কি। একটা অন্যরকম চিন্তাভাবনা, অন্যরকম উত্তরণ, অন্যরকম জার্নি। কিন্তু এখন সেই ছবিটার সাথে বর্তমান সময়টা মেলাতে গেলে কিন্তু একটু ধাক্কা খাবেন, জানেন তো। কারণ বাংলার গ্রামই তো এখন আর নিঃস্ব নয়। বিরোধী দলে যারা ঠাচেন আর কি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, তারা বলেন যে বাংলার গ্রাম এখন কাটমানি আর দুর্নীতির শস্যে নাকি সুজলাং শস্য শ্যামলাং। এবার শস্যটা কি সেটা তো বললাম, এই বাংলার কথাই তো আমরা ইদানিং শুনছি। কিন্তু দেখুন, বাংলার উর্বর মাটিতে আগে তো শস্যের চাষ হতো, এখন বাংলার পশ্চিমাঞ্চলের বেলে মাটিতেও নাকি দুর্নীতি আর কাটমানির চাষ হচ্ছে, বীজ বোনা হচ্ছে। ফলনও ভালো হচ্ছে বলেই নিশ্চয়ই এই লোকসভা নির্বাচনের যে শান্তিপূর্ণ তকমা এখন পর্যন্ত ছিল, এরকম এত দফা ভোটের মধ্যেও মোটামুটি পঞ্চম দফা অবধি ঠিকঠাক ছিল, সেটা আজ খসে পড়ল। ষষ্ঠ দফা নির্বাচনের দুদিন আগের থেকে লাশ গোনা শুরু হয়েছে। 22শে মে রাতে নন্দীগ্রামের এই সোনাচূড়ায় খুন হয়েছিলেন রতিবালা আড়ি। বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ট্রেলার ছিল, ওয়েক আপ কল ছিল। কিন্তু ওয়েক আপ কল কাকে ঘুম থেকে তুলবে? ফল, নন্দীগ্রামের পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আরেকটা খুন হলো। মহিষাদলের বেতকুণ্ডুতে খুন হয়েছেন এবার তৃণমূল নেতা। নির্বাচন কমিশনের খাতায় যদি ওই জমা খরচের হিসেবটা দেখেন, তাহলে কি দেখবেন? ফল এখন এক খেলা হচ্ছে। আমাদের বাংলায় তো সব খেলা হয়। নন্দীগ্রামের রতিবালা আড়ির খুনে অভিযুক্ত তৃণমূল, আর মহিষাদলে তৃণমূল নেতা শেখ মহিবুলের খুনে অভিযুক্ত বিজেপি। আচ্ছা, এই দুই সহনাগরিকের লাশই তো যথেষ্ট ছিল গোনার পক্ষে।
জাতীয় নির্বাচন কমিশনের তো বোঝা উচিত ছিল যে আপাত শান্তিপূর্ণ ভোটের তকমাটা এই দফাতেই গা থেকে ঝেড়ে ফেলতে গা গরম করছে পশ্চিমবঙ্গ। রতিবালা আড়ি আর শেখ মহিবুলের পরিণতি দেখার পর জাতীয় নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় বাহিনীকে বলতেই পারতো, এটা সেই সিনেমার ঢঙে। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। নিশ্চিন্ত থাকতে না পেরে ফেলুদা কি করেছিলেন সেটা তো যারা ওই সোনার কেল্লা দেখেছিলেন তারা জানেন, কিন্তু নির্বাচন কমিশন তারাও কি নিশ্চিন্ত থাকতে পারবেন না জেনে ঠিকভাবে ওই কেন্দ্রীয় বাহিনীকে বলেছিলেন আর ঘুম নয়, এবার একটু গা ঝাড়া দিয়ে ওঠো, যে দিনটা পেরিয়ে এসছো সেটা অতীত হয়ে গেছে, কালকের দিনটা নতুন দিন। ভোটের দিনক্ষণ ঘোষণার দিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার কি বলেছিলেন মনে পড়ছে জানেন তো? বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী এক জায়গায় বসে থাকবে না, শান্তিপূর্ণ ভোট করতে বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হবে, এবং সেটা ঠিকঠাক হচ্ছে কি না, বাহিনী ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছচ্ছে কিনা, ঠিক ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা দেখার জন্য অবজারভার পাঠানো হবে। এবং সেই জন্য কী করেছিলেন জানেন? কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 7 দফা নির্বাচনে সব থেকে বেশি বাহিনী বরাদ্দ এই শেষ 2 দফার জন্য। আসলে জাতীয় নির্বাচন কমিশনও তো ভেবেছিল জানেন তো যে বাহিনী বরাদ্দ করলে এই গণতন্ত্রকে রক্ষা করা যাবে, বাহিনী শেষ কথা। হয়তো কেন্দ্রীয় বাহিনীও একরকম ভেবে নিয়েছিল, আরে জঙ্গলমহলে এই জলপাই উর্দি মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছে, এ তো সাধারণ সিভিলিয়ান, এই উর্দি দেখে এই সমস্ত ছোটোখাটো অশান্তির কারিগর এরা সব গর্তে গিয়ে লুকিয়ে পড়বে। বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি সেটা মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী আজ বুঝিয়ে দিল বাংলার রাজনৈতিক দুর্বৃত্তেরা। ভোটের দিন যে জেলায় কোশ্চিনকালেও অশান্তি হয়নি, পঞ্চায়েত ভোটটাও যেখানে অদ্ভুতভাবে ব্যতিক্রমী হিসেবেই ঠেকেছে যে একদম শান্তিপূর্ণ, সেই ঝাড়গ্রাম লোকসভায় সেখানকার গড়বেতায় তারা খেয়ে পালাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। মাথা ফাটলো বিজেপি প্রার্থী আর তার নিরাপত্তা রক্ষী। এই গত সোমবার ঝাড়গ্রামে প্রণত টুডুর সমর্থনেই তো এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণতর কাঁধ চাপড়ে দিতে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে, তিনি কাঁধ চাপড়েছিলেন, আর আজকে দুষ্কৃতীরা টার্গেট করলো তার মাথাকে। হ্যাঁ, আজ বিজেপির সেই প্রার্থীকে দেখলাম তারা খেয়ে পালাচ্ছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী কি চড়া সুরে তার পিঠ চাপড়ানো প্রার্থীর এই দশা দেখে আরও কিছু কথা বলার সুযোগ পেয়ে গেলেন না? দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে, মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার মাথায়, এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে গেছে, সিকিউরিটি সবাই সব লোক আয়, সব লোক আয় না। আমার উপর অ্যাটাক হয়েছে, যেখানে সাধারণ মানুষজন তাহলে কি করবে? হ্যাঁ, প্রার্থীর উপর যদি অ্যাটাক হয় তাহলে সাধারণ মানুষজন কি করবে? কিছু না, এগুলো দিদি হচ্ছে বাংলা তৈরি হচ্ছে ধীরে ধীরে, আর কদিন হলে পরে এই সন্দেশখালী হয়ে যেত আর কি। এই ঝাড়গ্রামটা হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলেছেন দিদির এই বাংলা। Come, come, my love, please don't say no, baby. Come, my love.
ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আচ্ছা, প্রধানমন্ত্রী এটাও তো এবার ভাবতে পারেন জানেন তো, যে আর কারুর পিঠ চাপড়াবেন কিনা। চাপড়ালেই যদি এরকমভাবে টার্গেট হয়ে যান, এই এখানে দেখলেন, আর ওদিকে রেখাপাত্র দেখুন সন্দেশখালিতে, তার বিরুদ্ধে তো বিভিন্ন রকমভাবে তৃণমূল উঠে পড়ে লেগেছে আক্রমণ শানাতে। সেখানে অবশ্য এখনও ওরকম কোনো ফিজিক্যাল অ্যাসল্টের ব্যাপার হয়নি, অর্থাৎ মারধর সংক্রান্ত ব্যাপার ট্যাপার কিছু নেই, কিন্তু সেখানে পাল্টা ওই অডিও ভিডিও মার তো রয়েছে, একের পর এক অডিও টেপ ভিডিও টেপ বেরোচ্ছে, অর্থাৎ কিছু একটা বোঝানোর চেষ্টা আছে। টার্গেট তো হয়েছে, এটা তো পরিষ্কার, তাই না? সুতরাং প্রধানমন্ত্রী এবার থেকে ভাবতে পারেন যে আর পিঠ টিট চাপড়াবেন কিনা বা কাউকে ফোন টোন করে উৎসাহিত করবেন কিনা। তিনি কাউকে উৎসাহিত করলেই দেখা যাচ্ছে তৃণমূলও বাড়তে উৎসাহিত হয়ে পড়ছে এর আগে। তবে হ্যাঁ, ওই সন্দেশখালির ব্যাপারটা, তার সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে এই প্রণত ঠাকুরের ঝাড়গ্রামের আরও অদ্ভুত একটা মিল আছে। 5ই জানুয়ারি সন্দেশখালিতে মার খেয়েছিল ইডি আর কেন্দ্রীয় বাহিনী, সেদিনও তো দেখেছিলাম ঠিক এইভাবে অটো টোটো যা পাচ্ছেন তাতে চড়ে পালাচ্ছেন ওই সিআরপিএফ জওয়ানরা। সেই ছবিটা মনে পড়েছিল বলেই কি প্রণত টুডু গড়বেতাকে সন্দেশখালির সাথে তুলনা করলেন? এবার প্রশ্ন হচ্ছে, যে লোকসভার বাকি 6টা বিধানসভায় শান্তিতে ভোট হলো, সেই ঝাড়গ্রামের গড়বেতায় এত অশান্তি কেন হলো? 2019-এর লোকসভা ভোটে ঝাড়গ্রামে বিজেপির কুনার হেমব্রম জিতেছিলেন 10,000-এর কিছু বেশি ভোটে, কিন্তু 2021-এ ঝাড়গ্রাম লোকসভার 7টা বিধানসভা আসনই জিতে নেয় তৃণমূল। ফলে 2024-এ লড়াইটা সেই দিক থেকে দেখতে গেলে শিয়ানে হচ্ছে। আর এখানেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, কেন উত্তপ্ত হচ্ছে গড়বেতায় যখনই শিয়ানে লড়াই হয়েছে তখনই অশান্তি হয়েছে জানেন তো। 2001 সালের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, কেশপুরই হবে সিপিআইএমের শেষপুর। কথাটা বোধহয় খুব সিরিয়াসলি নিয়েছিলেন গড়বেতার বাম নেতা কর্মীরা। 2001-এর ওই জানুয়ারিতে গড়বেতার ওই ছোট আঙাড়িয়া গ্রামে 5 তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সিপিআইএম দাবি করেছিল যে তৃণমূল নেতা বক্তার মণ্ডলের বাড়িতে জড়ো হয়েছিলেন দুষ্কৃতীরা, ফলে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদে ফেটে পড়েন, আর তাতেই এরকম একটা ঘটনা ঘটে গেছে। স্বতঃস্ফূর্ত ঘটনা গড়বেতায় কিন্তু এর পরেও ঘটেছে। তবে 2011 সালের পর থেকে গড়বেতা মোটের ওপর শান্ত ছিল। 2011-য় ওই কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, আর তারপর থেকেই গড়বেতায় একচেটিয়া তৃণমূল শাসন। সেই শাসন যন্ত্রকেই কি আজ চ্যালেঞ্জ করে বসেছিলেন প্রণত টুডু? নইলে এইভাবে 6ষ্ঠ দফার ভোটে এসে রক্তাক্ত কেন হলেন এক প্রার্থী, এবং তাও এখানে গড়বেতার মঙ্গলপোতা মূলত তো সংখ্যালঘু প্রধান এলাকা, এখানেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আর হামলা। তাই খুব সহজেই বিজেপি ওই সন্দেশখালির ন্যারেটিভটা তৈরি করে দিতে পারছে, কোথাও গিয়ে মিল খুঁজে পাচ্ছে সন্দেশখালির সঙ্গে, বা মিলিয়ে দিতে পারছে। কিন্তু তৃণমূল রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, বীরবাহা হাসদা, তারা সবাই এ নিয়ে কথা বললেন, এবং যেটা মনে হলো জানেন তো, অদ্ভুত, এই যে সন্দেশখালির সাথে কোথাও গিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে না বিজেপি, তাতে তারা খুশি হচ্ছে। সন্দেশখালির মহিলাদের ভুল বুঝিয়ে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করেছিল বিজেপি, এটাই তো তৃণমূলের অভিযোগ ছিল। সন্দেশখালির নারী নির্যাতনকে মিথ্যে প্রমাণ করতে এটাই তো তৃণমূলের অস্ত্র, এটাই তাদের দাবি। এরা তার জন্যই একের পর এক ওই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতা বলছেন বাংলার মহিলাদের অসম্মান করাটাই আসলে বিজেপির উদ্দেশ্য। সেই জন্য সেটা প্রমাণ করতে তারা অত অডিও ভিডিও ভাইরাল টেপ সব সামনে এনেছে। গড়বেতাতেও তো এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্যরা। বিজেপি প্রার্থী আর কেন্দ্রীয় বাহিনী এক মহিলা ভোটারকে অসম্মান করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। পরের হামলাটা সেই অসম্মানের জবাব, এরকমভাবেই পুরো ব্যাপারটাকে তারা ব্যাখ্যা করে দিতে চাচ্ছে আর কি। আচ্ছা, এই সেই এক ঘটনা, এটার থেকে জাস্ট বেরোতে পারা যায় না আমাদের বাংলায়, জানেন তো। একটা অন্যায়কে জাস্টিফাই করতে আরেকটা অন্যায়ের কথা তুলে ধরা হয়, মানে এটাই আমাদের জাস্ট প্রশ্ন আর কি। এই প্রশ্নের উত্তর প্রত্যেকবার চাই, কোনো বার পাই না, জানেন তো। কি অদ্ভুত ব্যাপার, এটা সিম্পল একটা প্রশ্ন যে একটা অন্যায়কে কি আরেকটা অন্যায় দিয়ে
কোথাও যুক্তিযুক্ত বলে প্রমাণ করা যায়? সেটা আমরা ভেবে মরছি। আর যারা রাজনীতি করেন তারা জানেন আসলে এগুলো শাক দিয়ে মাছ ঢাকার টেকনিক, এটা তাদের খুব ভালো জানা আছে। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে। প্রণত টুডু তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল, তিনি এত দুর্বিনীত কেন? বিজেপির নেতা নেত্রীদের ক্যারেক্টারটা কিরকম আমরা বরাবর যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলে এসেছি যে বিজেপি মহিলাদেরকে সম্মান করতে জানে না, মহিলাদেরকে বারবার অসম্মান করা হয়, যেটা আমরা সন্দেশখালীর ক্ষেত্রেও দেখেছি, মহিলাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমেরিকার অ্যারিজোনায় না ওই পাথুরে জমির মধ্যে দিয়ে বয়ে গেছে কলোরাডো নদী, আর সেই নদীর জলে পাথর ক্ষয়ে ক্ষয়ে তৈরি হচ্ছে এক আশ্চর্য ভূমিরূপ, জানেন তো? নাম গ্র্যান্ড ক্যানিয়ন। গড়বেতার কাছে এরকম একটা আছে গনগনি, সেটাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। সেখানে শিলাবতী নদীর স্রোতে পাথর ক্ষয়ে অপূর্ব সুন্দর একটা নদী খাত তৈরি হয়েছে। একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, এই খাতেই কি কমিশনের যাবতীয় কনফিডেন্সকে, আত্মবিশ্বাসকে বিসর্জন দিয়ে দিল তৃণমূল? আর শুধু কি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বিজেপির যে আত্মবিশ্বাস সেটাও কি এই গনগনির গিরি খাতে তলিয়ে গেল না? বিজেপি নেতা অমিত মালব্য বলছিলেন যে লোকসভা ভোট মিটে গেলেও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। এটা এইরকমভাবে প্রমাণ করা হচ্ছিল যে কোথাও গিয়ে বিজেপির যে বিভিন্ন নেতা কর্মী বা তাদের মতে জনসাধারণ যারা অত্যাচারিত তারা নিশ্চিন্তে থাকতে পারেন, ভোট পরবর্তী হিংসার কোনো জাস্ট চান্স নেই। এবার ওই কেন্দ্রীয় বাহিনী থাকবে, সব ঠান্ডা থাকবে, কোনো অসুবিধা হবে না, এটাই বোধহয় ভেবেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু ভোট মিটে গেলে কারোর নিরাপত্তার অভাব হবে না, এই বিশ্বাসটা তারা তৈরি করতে চাইলেও আজকের পর কি আর কেন্দ্রীয় বাহিনীকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে বাংলার বিজেপি? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তখন বারবার তার রায় আটকানোর চেষ্টা করেছে রাজ্য সরকার, ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে ছুটেছে। আজ ভোটের দিন তৃণমূল তো ম্যান মার্কিংয়ে রাখলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যেখানেই গেলেন সেখানেই তার জন্য ব্যারাকেই বিভিন্ন রকম সে চোর চোর থেকে শুরু করে বিভিন্ন রকম স্লোগান, গো ব্যাক স্লোগান। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর কানের কাছে সারাক্ষণ এই গানগুলোই বাজিয়ে দেওয়া গেল। ক্রিকেট খেলায় যখন অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে কেউ খেলতে নামেন না, তাদের সব থেকে বড় টেনশন থাকে এই অস্ট্রেলিয়ান ফিল্ডাররা যখন ব্যাট ট্যাট করেন, তখন আর কি সব অস্ট্রেলিয়ান ফিল্ডাররা নিজেদের মধ্যে সারাক্ষণ তাদের বিভিন্ন রকম টোন টিটকেরি করে যান। সোজা বাংলায় এটাকে বলা হয় স্লেজিং। সোজা বাংলা বললাম কারণ এই শব্দটা এখন ইংরেজি হলেও এখন বাংলার যাবতীয় ডিকশনারির মধ্যে ঢুকে গেছে আর কি। ক্রিকেট খেলার কল্যাণেই ঢুকেছে, কিন্তু ব্যাপারটা সবাই জানে। সেরকমই কি হলো এখানে? আসলে বললাম, খেলা হবে যেদিন থেকে ঠিক হয়েছে তার পরের দিন থেকে বাংলার সব কিছুর মধ্যে, বিশেষ করে রাজনীতির মধ্যে, খেলার সংক্রান্ত যাবতীয় কিছু ঢুকে পড়েছে। আজকে যেটা হলো সেটাকে ওই স্লেজিং ছাড়া জাস্ট কিছু মনে হচ্ছে না। এটাকে চিন মিউজিকও বলে, কানের কাছে সারাক্ষণ বাজছে, এমন বাজছে ভেতরে ভেতরে উত্তপ্ত হয়ে উঠছে। আর সব কিছুর মধ্যে তমলুকের বিজেপি প্রার্থী কি বললেন জানেন? তিনি বললেন কেন্দ্রীয় বাহিনী নাকি বাঁশি বাজাচ্ছে। ভাবুন, এদিকে চিন মিউজিক আর এদিকে প্রার্থীর দাবি কেন্দ্রীয় বাহিনীর বাঁশির সুর। তাই তাকে বুথে বুথে ঘুরে বিজেপির এজেন্টদের নিজে গিয়ে বসাতে হয়েছে মানে কোথাও বসতে পারেনি বা কোথাও তুলে দেওয়া হয়েছে। এটাই তো সোজা সবটা ব্যাপার। কেন্দ্রীয় বাহিনী তারা ঠিকঠাক থাকলে এটা তাকে করতে হতো নাকি? এরকমভাবেই গোটা বিষয়টা একটুখানি বোঝানোর চেষ্টা করেছেন, যুক্তিজাল বুনে বোঝানোর চেষ্টা করেছেন আর কি অভিজিৎ গাঙ্গুলি। বিচার ব্যবস্থার লোক তো। বিজেপির হাত থেকে তমলুক থেকে শুরু করে আরও কিছু, অনেক কিছু, ওই জায়গাটা একটা বিস্তীর্ণ এলাকাটা ছিনিয়ে নিতেই কি কিছু কিছু
বুথে বা কিছু কিছু জায়গায় একের পর এক এই বিজেপি প্রার্থীদের ম্যান মার্কিং করেছে তৃণমূল। এটা কিন্তু ভেবে দেখার বিষয়। সেই জায়গাগুলোতে যাদের যাদের বিরুদ্ধে এইরকম কাণ্ড কারখানাগুলো করা হয়েছে তাদের সবার জেতানোর দায় বা দায়িত্ব কোথাও গিয়ে অলিখিতভাবে ছিল ওই শুভেন্দু অধিকারীর ওপর। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আর শুভেন্দু অধিকারী মানেই তো তৃণমূলের অ্যালার্জির জায়গা। লড়াইটা বকলমে এখন তো আপনারা সবাই জানেন কার এবং কার মধ্যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। ফলে এখানে যা হলো সেটার লক্ষ্য যারাই হোক, মানে বিজেপি প্রার্থীরা, কোথাও গিয়ে অভিজিৎ গাঙ্গুলি, কোথাও গিয়ে হিরণ, কোথাও গিয়ে অগ্নিমিত্রা, এরকম যারা, কিন্তু আসলে এটা লক্ষ্য না, এটা উপলক্ষ্য। লক্ষ্য আলাদা। আর এইটার পেছনে মানে এই যে এই কাণ্ড কারখানাগুলো যে করা হলো সেগুলো কি শুধুই ওই ব্যক্তিগত হিসেব যতটা মিটিয়ে নেওয়া যায়, হাতে পারা যাবে না সবসময়, মুখে করা যাবে এরকম একটা ব্যাপার নাকি আসলে এই মুখে কিছু করে অন্য জায়গায় হাতে করার রাস্তাটা খুলে রাখা হলো? তারা সব একটা জায়গায় আটকে রইলেন, হয়তো বাকি জায়গাটা ফাঁকা হয়ে গেল, নাকি উল্টোটা সত্যি? তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি করে দেওয়া হলো। যেখানে যেখানে বেশি গণ্ডগোল হবে সেখানেই তো সকলের নজর যাবে। আর সেই সুযোগে কি অন্য কেউ ফাঁকা মাঠে গোল করে ফেলবে? এবার যদি গোলই করে থাকে বোঝাই যাচ্ছে কেউ না কেউ একটা মাঠ ফাঁকা করছেন, জায়গা ফাঁকা করেছেন। গোলটাও হয়তো হয়েছে, কিন্তু গোলটা কে করলো বলুন তো? ভোটের আগে যে নন্দীগ্রাম উত্তপ্ত ছিল সেখানে কিন্তু আজ অদ্ভুতভাবে টুকটাক ঝামেলা ছাড়া বড় কিচ্ছু দেখা যায়নি। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তো নন্দীগ্রামের দিকে গেলেনই না। আচ্ছা, দেবাংশু কি নিজের দুর্বল জায়গাকে শক্তিশালী করার থেকে শক্তিশালী জায়গাকে আরও শক্তিশালী করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন? তাহলে তো বলতে হবে তিনি একদম ম্যানেজমেন্ট থিওরি মেনে চলছেন। এটাই ম্যানেজমেন্টে বলে, ওই দুর্বলদের শক্তিশালী করার আগে অনেক বেশি নজর দাও শক্তিশালীদের আরও ধারালো করার দিকে। সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির দালাল হয়ে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের, তারপরে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ছাপ্পা ভোট করাচ্ছেন। আমিও একটা অন্য সাইকোলজিক্যাল গেম খেলছিলাম যে দেখি ওরা কতদূর বাড়ে, কারণ আমার হাতে তো যে সিকিউরিটি আছে আমার, তাদের পক্ষে এদেরকে 1-1.5 মিনিটে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়াটা কিছু নয়, কিন্তু আমি সেই অর্ডার দিইনি। আমি যা খবর পেয়েছি ওনারা গেটে নক করেছেন, গেটে নক করবার পরে ভেতর থেকে গেট খোলেনি, সেই সময় কার্যত পুলিং স্টেশনের বাইরে থেকে কিডন্যাপড হয়েছে, সন্ত্রস্ত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের 2 বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সবারই একই রকম অভিযোগ, বুঝলেন তো? সবারই বুথ কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, সবারই এজেন্টকে তুলে দেওয়া হয়েছে, আর সবার বিরুদ্ধেই বিভিন্ন রকমভাবে ওই কেন্দ্রীয় বাহিনী উল্টোপাল্টা ব্যবহার করেছে, এরকম অভিযোগ রয়েছে। আচ্ছা, সবটাই যদি এরকম হলো তার মানে ধরে নিতে হবে যে এই গোটা এলাকাটায় তমলুকের কোনো বুথেই আর কি কোনো দলেরই কোনো এজেন্ট ছিলেন না। তাই তো দাঁড়ায় বিষয়টা, নাকি সবাই যেখানে থাকার সেখানেই ছিলেন, যে যেভাবে যে কাজ করার সেটা নিজেরা সুচারু ভঙ্গিতে করে গেছেন। এবার কে নিজের কাজটা ঠিকভাবে করেছেন সেটা তো 4 তারিখের আগে জানার কোনো উপায় নেই। কিন্তু যাদের বিরুদ্ধে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সেই তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তো একই অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে। দেবাংশু বলছেন, ওই শুনলেন যে হলদিয়ার বিভিন্ন বুথে বিজেপিকে ছাপ্পা দিতে সাহায্য করেছে বাহিনী। আচ্ছা, দুদলই বিজেপি আর তৃণমূল দুদলই যখন তমলুকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অখুশি, তখন সিপিআইএমের সায়ন বন্দ্যোপাধ্যায় কি একটু বেশি কনফিডেন্স দেখালেন? হ্যাঁ, কনফিডেন্স জিনিসটা কিন্তু মারাত্মক, জানেন তো?
এটা ওই নুনের মতো, রান্নায় যদি ঠিক ঠিক পরিমাণে পড়ে তাহলে জিনিসটা সুস্বাদু হয়, কম পড়লে আনুনি, আর যদি বেশি পড়ে নুন পোড়া, সেরকমই অতিরিক্ত হয়ে গেলেই মুশকিল আর কি। ঘাটালে তৃণমূল কর্মীরা কিন্তু সেটাই দেখিয়ে ফেললেন কি না, মানে অতিরিক্ত আত্মবিশ্বাস, সেটা 4 জুন বোঝা যাবে। কিন্তু অদ্ভুতভাবে যে জিনিসটা ঘটলো সেটার সাথে কিছুটা আগের পর্বগুলোর মিল আছে, কিন্তু কিছুটা আবার নেইও, জানেন। এইটা আমার খুব অবাক লাগছে। মানে কেন বলছি আপনাদের, ধরুন ভোট মিটতে না মিটতেই এইবার ওই বিজয় মিছিল বার করে ফেলাটা তৃণমূল একটা স্ট্র্যাটেজি করে নিয়েছে। সেই প্রথম দফার ভোট থেকে আমরা দেখেছিলাম কুচবিহার, জলপাইগুড়ি, সব জায়গায়, আলিপুরদুয়ার, সব জায়গায় তৃণমূল বিজয় মিছিল বার করে দিয়েছিল জাস্ট ভোটটা শেষ হতেই। এখনও অনেক দেরি আছে রেজাল্ট আউট হতে, তার আগেই। আর তারপর আমরা কি দেখেছিলাম সেখানে কুচবিহারে কোথাও গিয়ে বিভিন্ন বিজেপির লোকজন, বিশেষ করে নিশীথ প্রামাণিকের লোকজন, তারা সবাই মিলে মিষ্টি টিষ্টি সবাইকে খাওয়াতে শুরু করলেন। তারাও মোটামুটি আবির ঠাবির খেললেন, এটা মিনি বিজয় উৎসব করে ফেললেন। অর্থাৎ বিজয় উৎসব ভার্সাস বিজয় উৎসব। অন্য জায়গাগুলোতেও বিজেপির বিজয় মিছিল বেরোলো, অর্থাৎ বিজয় মিছিলের পাল্টা বিজয় মিছিল। তো এটা ভালো, এটা মনে হলো একটা ইভেন জায়গা রয়েছে, দু দলই একটা কনফিডেন্সের চূড়ায় রয়েছেন যে ঠিক আছে তারা জিতে গেছেন। এটাও মনে হচ্ছিল, আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা করে আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো আসলে মনস্তাত্ত্বিক লড়াই। বাকি সময়গুলোতে মানে যেহেতু হয়তো তৃণমূলের হারা সিট ছিল এগুলো, ফলে এইখান থেকে একদম শুরুতেই এগুলোতে ভোট হচ্ছে, এখান থেকেই যদি তৃণমূল কর্মীরা এরকম বিজয় উৎসব করতে শুরু করেন, বাকি জায়গাগুলোতে বিশেষ করে একদম শেষ দিকে যখন দক্ষিণবঙ্গে নামবে তখন এটা বার্তা যাবে যে ওই খারাপ জায়গাতেও যখন ভালো ফল করেছে, ভালো জায়গাতে তো কোনো ব্যাপারই না, যেখানে জিতেছিলেন ডেফিনেটলি জিতবো, আত্মবিশ্বাসটা একটু বেড়ে থাকে আর কি। এরকম একটা স্ট্র্যাটেজি থাকতেই পারে, এটাতে কোনো অসুবিধে নেই। এবার সেই স্ট্র্যাটেজির পাল্টা ধরে ফেলে বিজেপি যে পাল্টা বিজয় মিছিল করবে, বিজয় উৎসব করবে, মিষ্টি খাওয়াবে, সেটাও তো ওই মানসিক জায়গাটা ঠিকঠাক রাখা, মনস্তাত্ত্বিক লড়াইতে পাল্টা দেওয়ার চেষ্টা, সেটাও বোঝা যায়। ফলে যখন দেখলাম যে ঘাটালের তৃণমূল কর্মীরা আবির খেলছেন, দেবকে সঙ্গে নিয়েই খেলছেন, তখন মনে হচ্ছিল এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা, এটাই তো চলে আসছে এবার, এটাই যেভাবে চলে আসছে শুরুর থেকে সেই ট্র্যাডিশনটা সমানে চলিতেছে। এটা তখন ভাবার চেষ্টা করিনি কিন্তু যে ঘাটালে তৃণমূল ওভার কনফিডেন্ট হয়ে পড়লো কিনা। কারণ কি ওভার কনফিডেন্ট হওয়ার কথাটা কেন আসবে? তার একটা অন্য কারণ আছে, মানে এই মনস্তাত্ত্বিক লড়াই ঠড়াইয়ের বাইরে অন্য একটা কারণও আছে, জানেন তো। 2019-এ ঘাটাল থেকে 1,07,000 ভোটে জিতেছিল তৃণমূল, আর তার মধ্যে শুধু কেশপুর থেকেই 93,000-এর লিড পেয়েছিলেন দেব। আর সেই কেশপুরেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী হিরণকে। হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মীরা। আর তারপর কিছু প্রশ্ন তো না করলেই নয়, হিরণ কেশপুরে ঢুকতে পারেননি বলেই কি তৃণমূল আবির ওড়ালো? ঢুকতে পারলে কি আবির উড়তো না? তাহলে এবারও কি কেশপুর যার ঘাটাল তার? আর সেই জন্যই কি এই জায়গাটাই একটা অদ্ভুত জিনিস, জানেন তো। মানে আমি বললাম না, এতদিন পর্যন্ত দেখছিলাম বিভিন্ন দফাগুলোতে যেখানে তৃণমূল বিজয় মিছিল বার করছে, সেখানে পাল্টা বিজেপিও তারা ওই বিজয় মিছিল টিছিল করে বা মিষ্টি ফিষ্টি বিলি করে নিজেদের মনোবলটা অক্ষুণ্ণ রাখছে, বা বাকি জায়গার বিজেপি কর্মীদের কাছে একটা বার্তা দিয়েছে ওসব ওদের বিজয় মিছিলকে বিশেষ পাত্তা দিতে হবে না, ব্যাপারটা ওদের একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। এক্ষেত্রে তাহলে অন্যরকম হলো কেন? অন্য জায়গায় বিজেপি পাল্টা বিজয় মিছিল করলো, মিষ্টি বিলি করলো, কিন্তু এই ঘাটালে ভোট মিটতে না মিটতেই কেন হিরণের কাছে প্রাণ বাঁচানোর আর্জি করলেন বিজেপি কর্মীরা? তাহলে ঘাটাল কি সত্যিই ব্যতিক্রম?
ঘাটালের ভরকেন্দ্র যেন কেশপুর। এভাবেই বারবার আগুন চলল। ঘাটালের বিজেপি প্রার্থীকে রুখতে কেউ শুয়ে পড়লেন, কেউ তেড়ে গেলেন। পড়ল ইট, চলল উত্তেজনার পারদ। 2019-এর লোকসভায় দেবের জয়ের নেপথ্যে সবচেয়ে বেশি লিড ছিল এই কেশপুরেই, কিন্তু 2021-এর বিধানসভায় সেই লিড বেশ খানিকটা কমে যায়। এদিন কার্যত দুপক্ষই কেশপুরের অঙ্ককে মাথায় রেখে ফোকাস করেছিল। আরে অফিসার, আমাকে রাস্তা যেতে দিচ্ছে না। দেখুন, আপনি ক্যান্ডিডেটকে আটকাতে পারেন না, আপনি আটকে দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকে দেখান। তবে এদিন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধেও সমানভাবে তোপ দাগেন হিরণ। সেন্ট্রাল ফোর্স থেকে আসা অফিসার স্ট্যান্ডিং সাকিয়া আমাকে অপমান করছে, আমাকে গালাগাল দিচ্ছে, আমাকে থ্রেট করছে এই সেন্ট্রাল ফোর্স। কখনো এজেন্টকে বসিয়ে দেওয়া তো কখনো গোলমালের খবরে ছুটে যাওয়া। হিরণ দৌড়ে বেড়ালেন সারাদিনই কেশপুরকে কেন্দ্র করে। পুরোপুরি ম্যাচ ফিক্সড, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। হিরণ যখন পুলিশ বাহিনী ও তৃণমূলের বিরুদ্ধে ময়দানে, তখন অবশ্য দেবকে দেখা গেল আবির মাখতে। আমি কি আজকের দিনটা সেটার জন্য নষ্ট করবো? তোমরা বলো, প্রচুর খেটেছি আমি। বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে, মানুষের বিশ্বাস, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেশরী উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেশরী। ঘাটাল ধরে রাখতেও তৃণমূলের একটা বাড়তি তাগিদ কাজ করছে। ধরে রাখার কারণ কি? তাহলে কি কোথাও নাও ধরে রাখা যেতে পারে, এই সংশয়টাও কাজ করছিল। আর যদি যাই হোক, মানে ধরে রাখার যে তাগিদ না, এই তাগিদটার নাম কিন্তু নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। ওই বলছিলাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল 4টে আসনে শুভেন্দু অধিকারীর পছন্দের প্রার্থীরা লড়ছেন। বিরোধী দলনেতা বলেছেন যে আজকের ভোটে বাহিনীর ভূমিকায় তিনি 100% খুশি নন, কিন্তু তিনি যেটা বলবেন শাসক দল তার উল্টো বলবে, এটাই তো স্বাভাবিক। ফলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন জানেন? বলেছেন কেন্দ্রীয় বাহিনী আজ একদম নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। অথচ ভাবুন, যেদিন থেকে কেন্দ্রীয় বাহিনী আসার কথা হয়েছে বা এসেছে, সেই 1 মার্চ, সেই দিন থেকে তৃণমূল কিন্তু ধারাবাহিকভাবে বাহিনী নিয়ে তোপ দেখেছে। আজকে এসে তাদের মনে হচ্ছে বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কখন মনে হচ্ছে না, শুভেন্দু অধিকারীর যখন মনে হচ্ছে বাহিনীর ভূমিকাটা ঠিক সন্তোষজনক না। বলছিলাম না, বাহিনীর ভূমিকা নিয়ে আজকের পর নতুন করে বিভিন্ন টিকা টিপ্পণী লেখা শুরু হতে পারে, নতুন করে ভাবনা চিন্তাও বিভিন্ন দলের শুরু হতে পারে। 100% সন্তুষ্ট হতে পারিনি। দুটো জায়গায় মেজর ডিস্টার্ব করেছে। আপনার ইন্দাসে করেছে, আপনার বিষ্ণুপুর লোকসভা, আর কেশপুরে করেছে, মাস স্কেলে করেছে। ওভারঅল তৃণমূল যে কায়দায় 21-এর ভোটও করেছে, ওটা আমরা করতে দিই। এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রোল মোর অর লেস কেশপুর ছাড়া ভালো। তারা ঠিক করে নিয়েছিল ওপর থেকে যত চাপ, যত প্ররোচনা যাই আসুক না কেন, নিরপেক্ষ ব্যবহার করব, ভোটারদের ওপর টর্চার করব না, কোনো নির্দিষ্ট শাসক দলকে, কেন্দ্রীয় শাসক দলকে সুবিধে পাইয়ে দেব না। তারা নর্মাল বিহেভিয়ার করেছে। বিজেপি নেতাদের বারবার এই প্ররোচনা থাকা সত্ত্বেও, নানা রকম উস্কানি থাকা সত্ত্বেও এই সেন্ট্রাল মিলিটারি ফোর্স যথেষ্ট শান্ত মাথায়, ঠান্ডা মাথায় কাজ করেছেন। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ছোটবেলায় ওই ছিপ ফেলে মাছ টাছ ধরতাম, জানেন তো? আপনারা নিশ্চয়ই ধরেছেন, মনে আছে? বা যারা ওই একদম খুব পেশাদার টাইপসের ওই মাছ ধরেন ছিপ দিয়ে মাছ ধরতে বসেন, দেখবেন তারা ছিপটা ফেলার আগে প্রথমে চার ছড়ান। বিভিন্ন রকম চার হয়, ভাতের পচা ভাত, এরকম বিভিন্ন রকম চারটা ছড়িয়ে তারপর ছিপটা ফেলেন।
ছিপটা ফেলার পর ফাতনাটা কীরকম জলের মধ্যে খাড়া হয়ে ভেসে থাকে। মাছ যখন ওই বড়শিতে টান মারে, টোপটা গেলে তখনই ওই ফাতনাটা নড়ে ওঠে, ডুবে যায়, আর সঙ্গে সঙ্গে এক হ্যাচ কাটানে তাকে তুলে নেওয়া হয়। মোদ্দা কথা হচ্ছে যে চার ছড়ানো হলে তারপর যদি মাছটা চাষে তাহলে বোঝা যায় চারে কাজ হয়েছে। এবার মাছের কাজ একটাই, ওই টোপ গেলা। এবার সেইটার কাজটা কতটা ঠিকঠাক হলো, মানে চার দিয়ে কতটা তাদের ওই বড়শির কাছে আনা গেল, সেটা দেখার অপেক্ষায় সবাই বসে থাকেন। যারা মাছ ধরেন তারা ফাতনার দিকে চোখ রেখে বসে থাকেন। এক্ষেত্রেও কিন্তু দুজনে চার ছড়িয়েছেন, জানেন তো। একজন বাহিনীর প্রশংসা করে, আরেকজন বাহিনীকে চাপে রেখে। ব্রাত্য বসু আর শুভেন্দু অধিকারী দুজনের কথা শুনে মনে হলো চার ঠাট ছড়ানো হয়ে গেছে, এবার তারা ছিপ ফেলে বসে আছেন আর এক দৃষ্টে দেখছেন ওই ফাতনাটা নড়লো কিনা, মানে চারায় কাজ হলো না কিনা, বড়শিতে মাছ গাঁথলো কিনা, চার কাজ দিল কিনা, সেটা 1 জুন শেষ দফার ভোট, তারপরে 4 তারিখ ফল ঘোষণা, সেই দিন বোঝা যাবে। তবে তার আগে 1 জুনই তারা প্রাথমিকভাবে বুঝে যাবেন ব্যাপারটা। সেদিনই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা দেখলে তারা বুঝবেন যে তাদের যে ওষুধটা বা চার যেটাই বলুন না আর কি, তারা যেটা দিয়েছেন সেটা তাদের পছন্দ মাফিক বড়শিতে এসে ওই কেন্দ্রীয় বাহিনী ঘাতলো কিনা সেইটা। তার আগে শাসক দলের তরফে যে পরিসংখ্যানই দেওয়া হোক না কেন, বিরোধীরা যে অভিযোগই করুন না কেন, একটা জিনিস তো পরিষ্কার, ওই তখন কি দেখবো না দেখবো সেটা জানি না, কিন্তু ষষ্ঠ দফায় অশান্তির আবহাওয়াটা তৈরি কিন্তু হয়েই গেল, যা দেখে সপ্তম দফায় গণতন্ত্র কতটা নিরাপদে থাকবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। বললাম না, ফেলুদার কথা ধার করতে হচ্ছে, বারবার মনে হচ্ছে, মনের মধ্যে খালি খচখচ করছে ওই একটাই কথা, নিশ্চিন্ত আর থাকা গেল না। সেই দুশ্চিন্তাটাকে সঙ্গী করেই না আজকে কিছু কথা আরও বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, শেষ দফায় কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকাই থাকুক, 4 জুন কোনো এক দল তো হারবেই হারবে, এটা তো জানি। মানুষ ভোট দেয়নি তাই হেরেছি, এই কথাটা কি সবাই স্বীকার করবে, মানে যে দল হেরে যাবে? আসলে এই কথাগুলো এইভাবে স্বীকার করে নেওয়ার মতো হরিশ্চন্দ্ররা কিন্তু এখন আর রাজনীতি করেন না। যে হারবে সে ভোট লুঠের অভিযোগ তুলবে, আর লুঠের অভিযোগ যখন উঠবে তখন আঙুল উঠবে ওই পাহারাদারদের দিকেই। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো মতেই আত্মতুষ্ট নন। ভোটের প্রচারে তিনি 1 ইঞ্চি ফাঁকও রাখতে চান না। ঝড় উঠবে সেই জন্য প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে তিনি, একটা সংশয় তৈরি হয়েছিল যে তিনি ওই দক্ষিণ 24 পরগনার মিনাখায় সভা করতে যাবেন কি যাবেন না, হয়তো না যাওয়ার কথাটাও একটা ছড়িয়ে গেছিল, কিন্তু ঠিক তিনি পৌঁছে গেছেন। ঝড় মাথায় নিয়ে তিনি মিনাখায় সভা করতে গেলেন। মিনাখা সেটা বসিরহাটের অন্তর্গত বিধানসভা। এবার বুঝতে পারছেন তাগিদটা কোথায়? সেই বসিরহাট যেখানে সন্দেশখালি রয়েছে। বসিরহাটে জেতার মার্জিনও যদি এবার কমে, আলোচনায় কিন্তু সন্দেশখালি চলে আসবেই আসবে। এবং সত্যি কথা বলতে কি, তখন সন্দেশখালি এত বড়, মানে খালি বিভিন্ন প্রসঙ্গে এমনভাবে তুলে আনা হবে যাতে সেটা 26 পর্যন্ত আলোচনায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তাই ঝুঁকি নিতে চাননি, তাই শুধু পৌঁছলেন তাই নয়, যখন দেখলেন যে তিনি পৌঁছে গেলেও অনুপস্থিত মিনাখার বিধায়ক, তখন তার নামটাই শটান কেটে দিলেন। মঞ্চ থেকেই উষারানী মণ্ডলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন। উষারানী আর তার স্বামী মৃত্যুঞ্জয় তারা বিজেপির সঙ্গে আঁতাত করছেন বলেও দাবি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরে একটা ছোট্ট রাস্তা রেখেছেন, ক্ষমা চাইতে হবে, একদম পা ধরে ক্ষমা চেয়ে যদি ফিরতে চান তারপর ভাববেন, এরকম একটা জায়গা তিনি রেখেছেন, হয়তো এটা বোঝাতেই যে তার মনটা এখনও ওরকমই দয়ালু আর কি, যেটা তার একটা ট্রেডমার্ক আর কি। দিদির কাছ থেকে কেউ ফেরেন না সহজে, দিদির কাছে একবার ভুল স্বীকার করলে দিদি গলে জল হয়ে যান। এরকম অনেকেই তো ওরকম গিয়ে আবার ওরকমভাবে মানে ক্ষমা টমা চেয়েই হয়তো তার মানে ফিরে ঠিরে এসছেন, নো হাউটা জানা হয়ে গেল। যাই হোক,
কিন্তু উষারানীর ওপর এভাবে যে খাড়া নামতে চলেছে সেটা কি ঘুণাক্ষরেও কেউ টের পেয়েছিলেন? অবশ্য হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সভায় বিধায়কের অনুপস্থিতি এটা আদৌ ভালো ইঙ্গিত নয়, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। আসলে হাড়োয়ার ব্লক সভাপতি ওই আব্দুল খালেক মণ্ডলের সঙ্গে না ওই উষারানী মণ্ডল আর তার স্বামী মৃত্যুঞ্জয় এদের থেকে একটা আছে গণ্ডগোল আছে, সম্পর্কটা কি মোটেও ভালো নয়। কিন্তু এটাও তো ঘটনা, যদি সত্যি ওরকম কিছু থেকেও থাকে সেটা তো দলীয় কোন্দল, সেটা তো তৃণমূলের মোটামুটি সব ব্লকেই আছে, খোঁজ করলেই পেয়ে যাবেন, বা খোঁজ করতেও হবে না, গেলেই পেয়ে যাবেন, দেখতেই পাবেন, বুঝতে পারবেন। কিন্তু তাই বলে মুখ্যমন্ত্রীর মিটিং বয়কট, মুখ্যমন্ত্রী ভুলে যান দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব। এবার মমতা বন্দ্যোপাধ্যায় না হয় উষারানীর সঙ্গে সম্পর্কটা ছিন্ন করে দিলেন, কিন্তু বিধায়ক তো তিনি রয়েই গেলেন, বহিষ্কার করলে তো বিধায়ক পদ যায় না। দেখুন, একেই সন্দেশখালি নিয়ে দ্বিধা রয়েছে, তারপর মিনাকাটাও গোলমেলে জায়গায় চলে গেল। এটা কি লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের জন্য খুব ভালো বার্তা বহন করছে? টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা। তাই আমি বলি, যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যাতে আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়। আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না। বলতে আর কি বাকি রাখলেন বলুন তো? পরিষ্কার বিজেপির সাথে যোগাযোগ, এমনকি টাকা দিয়ে বিজেপি কিনে নেবে বলেছে এবং তারা চেষ্টা করে, এবং তাতে যারা অনুপস্থিত থাকবেন, মানে যাবতীয় যা যা ইঙ্গিত পরিষ্কার করে দিলেন সব কিছু। এটা এরপর তো আর কিছু বলার থাকতে পারে না। কিন্তু খেয়াল করে দেখুন, সকাল পর্যন্ত শাসক দলের বিধায়ক ছিলেন, দুপুরের পর দলহীন বিধায়ক হয়ে গেলেন। এবার বিজেপি যদি ঠাট্টা করে বলে তৃণমূলে কখন আপনি পদে রয়েছেন আর কখন বিপদে রয়েছেন তা কেউ বলতে পারবে না, তাহলে কি খুব তাকে দোষ দেওয়া যাবে? তবে একটা কথা জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো ইঙ্গিতকে না আমি ভয়ঙ্কর মানি। প্রত্যেকটা ইঙ্গিতের কিছু না কিছু ফলাফল থাকে। আমি দেখেছি সেই কবে তিনি বলেছিলেন যে এরপর সেই 21শে জুলাইয়ের মঞ্চে তিনি বলেছিলেন যে যে কোনো সময় ঘরের মধ্যে ওরা ঢুকে আসতে পারে। দেখবেন তার পরের দিনই দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পৌঁছে গেল। ফলে এরকম পরপর যখনই যা বলেছেন একটা কিছু না কিছু ঘটেছে। এক্ষেত্রে তো খুব পরিষ্কার করে দিলেন যে উষারানী মণ্ডল তিনি কোথাও গিয়ে হয়তো বিজেপির সঙ্গে সত্যিই যোগাযোগ করে বসে আছেন, বা এবার যদি তৃণমূল বহিষ্কার করে দেয়, অফিসিয়ালি বহিষ্কার করে দেয়, তাহলে তো তার ওখানে সোজা গিয়ে বিজেপিতে উঠতে বিশেষ কোনো সমস্যা নেই। আর ভোটের আগে যদি একটা বিধায়ক, একজন বিধায়ক ওই লোকসভার অন্তর্গত, তিনি কোথাও গিয়ে তার দলে চলে যান, অন্য দলে, প্রতিপক্ষ দলে চলে যান, তাহলে তো প্রতিপক্ষ দলের যে মনোবল সেটা এমনিতেই বেশ খানিকটা বেড়ে গেল আর কি। এই অ্যাডভান্টেজ কি তৃণমূল তাকে দেবে জানি না, কিন্তু এটাও তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, আমার আরও একটা কথা মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন না, তার দলের লোকজন নিশ্চিতভাবেই সেগুলো ফলো করেন না বা সেগুলো বোঝার চেষ্টা করেন না। আর সেই জন্যই খালি বিজেপি তাদের ঠাট্টা করার সুযোগ পায় যে ওই দলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেন যে একজন নেতা যাবে, 1 কোটি নেতা তৈরি হয়ে যাবে। সেখানে এরকম একটা মাত্র পোস্ট নিয়ে সমস্ত মানে কেউ কাউকে কটাক্ষ করেন, সেটা মেনে নেওয়া যায় নাকি? এটার দায় কিন্তু তৃণমূলের ওই বাকি নেতাদের নিতে হবে। তার মানে সুযোগ পাচ্ছেন তারা, দলনেত্রী তাদের চাইছেন তুলতে, তারা কিছুতেই উঠতে পারছেন না। ব্যর্থতার দায় তাদের কিন্তু স্বীকার করতেই হবে।
শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে ইদারিং বিজেপি যাই বলুক, যা অভিযোগ করতে শুরু করেছে সেটা তৃণমূলের সঙ্গে তারা লিঙ্ক করে দিচ্ছে, যে তৃণমূলে কোনো লিডারের কোথাও গিয়ে স্থিরতা নেই, কখন আছেন কখন নেই, এই ছিল এই নেই, এরকম একটা দশা। আরেকটা জিনিসের বাংলায় নিশ্চয়তা নেই, সেটা হচ্ছে জীবনের। আচ্ছা, তাই কি বাংলাদেশি মার্ডার সিন্ডিকেট তাদের অপারেশনের জন্য বাংলার মাটিকেই বেছে নিল? বাংলা কি বিদেশি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠল? অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই প্রশ্নটা কিন্তু নিজেদেরই করতে হচ্ছে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছে। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই, আমাকে এভাবে এজিম করে দিল। ব্যক্তিগত কোনো কারণে যদি তিনি এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হন, তার দায় বা তার কোনো নেতিবাচক প্রভাব কূটনীতিতে পড়বে সেটি আমি মনে করি না। এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের जिज्ञासाबाद चलছে, তদন্ত চলছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, কলকাতায় মানে নিউ টাউনে আমাদের সেখানে বাংলাদেশের এক সাংসদের খুন হওয়ার কথা, সেটা তো বাংলাদেশ থেকেই আমরা জানতে পারলাম। বাংলাদেশ হাই কমিশনের কর্তা বলে দিলেন যে ব্যক্তিগত আক্রোশ এই গোটা বিষয়টার পেছনে, এই খুনের পেছনে, এবং তাতে কূটনৈতিক সম্পর্ক তেতো হবে না। বাংলাদেশ সাংসদের ব্যক্তিগত শত্রুতা কার সঙ্গে ছিল সেদিকে বেশি উঁকি ঝুঁকি মারা, সত্যি বলছি কি, প্রয়োজন নেই। জানেন তো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাদের সাংসদ খুন হয়েছেন, এটাই তো যথেষ্ট। রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত কোনো রাষ্ট্র যদি তার কোনো নাগরিককে মৃত ঘোষণা করে, তাহলে সেটাকে সত্যি ধরে এগোতে আমাদের কোনো অসুবিধা নেই। এখন পর্যন্ত দেহ বা দেহাংশ উদ্ধার না হলেও বাংলাদেশের সাংসদকে যে খুন করা হয়েছে সেটা তার মানে নিশ্চিত, মানে আমাদের ধরে নিতে হবে সেটা। এবং বাংলাদেশ সাংসদকে যেখানে খুন করা হয়েছে সেটা শুল্ক দপ্তরের এক অফিসারের, ভাড়া নিয়েছিলেন সাংসদের বাল্যবন্ধু আখতারুজ্জামান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আখতারুজ্জামান ওই খুনের জন্য 5 কোটি টাকা দিয়ে সুপারি দিয়েছিলেন বলে অভিযোগ। খুনের পরিকল্পনা নাকি ঢাকায় বসে হয়েছিল, গুলশন আর বসুন্ধরা এলাকার দুটো আবাসনে সেই ষড়যন্ত্রটা হয়, এটাই শোনা যাচ্ছে। 13ই মে সাংসদকে খুন করে চামড়া ছাড়িয়ে মাংসের টুকরো টুকরো করে হলুদ মাখিয়ে ট্রলি ব্যাগে তুলে বিভিন্ন জায়গায় নিয়ে চলে গেল ওই খুনিরা। এটা একটা কী বলবো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা, জানেন তো। এগুলো সাধারণভাবে আপনি আমি যখন ভাববো আমাদের শরীরের ভেতরে কিরকম অস্বস্তি করতে থাকবে। এবার এই যে ঘটনাটা, এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এখনও সাংসদের দেহটা উদ্ধার করতে পারেনি। যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে হয়তো তাতে এখন খুঁজে পাওয়াও হয়তো দুষ্কর, এতদিন হয়ে গেছে। কিন্তু ওই বাংলাদেশের পুলিশ তারা 3 জনকে যেহেতু গ্রেফতার করেছে, আমরা কিন্তু এই গোটা খুনটার চিত্রনাট্যটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার, উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে, তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। সিআইডি স্যার বডি क्या रिकवर हुई है? এখনও পর্যন্ত বডি রিকভার হয়নি, আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। দেখুন, বাংলাদেশ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে যতই খুনটাকে কনফার্ম করে দেওয়া হোক, দেহ উদ্ধার না হলে কিন্তু কেস দাঁড়াবে না, পুলিশ চার্জশিটই তৈরি করতে পারবে না। সম্ভবত সেই কারণেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হারুন আল রশিদ সহ 3 জনের দল কাল কলকাতায় আসছে।
এবার তদন্তের গতি প্রকৃতি সেটা নিয়ে বরঞ্চ বাংলাদেশের সংবাদ মাধ্যম হইচই করুক, তাদের দেশের ব্যাপার তারা ভাবুক। আমি শুধু অন্য কথা ভাবছি, জানেন তো, বাংলাদেশের সাংসদকে বাংলাদেশের বদলে আমাদের বাংলায় খুন করাটা নিরাপদ বলে মনে করলো খুনিরা। 5 কোটির খুন হলো কলকাতায়, তাদের তো প্রমাণিত, যেটা পেশাদার সিন্ডিকেটের কাজ। সেই সিন্ডিকেট এও জানে যে বাংলাদেশের কোন নাগরিক ভারতে অনুপ্রবেশ করার পর কোথায় কিভাবে আছে, মানে এই বোম্বাইয়ের কোথায় গিয়ে সে কসাইয়ের কাজ করছে, মানে জিহাদের কথা বলছি আর কি। তার মানে ওই যে পুরোটা টুকরো টুকরো করেছিল, তার মানে জিহাদের সঙ্গে আগের থেকেই খুনিদের যোগাযোগ ছিল। এই সমস্ত কাজ তো খবরের কাগজের বিজ্ঞাপন দিয়ে হয় না। আমরা কিন্তু বলতে পারি যে জিহাদ এই মার্ডার সিন্ডিকেটের স্লিপিং সেল, আগের থেকে পুরো বিষয়ে যেটা ছড়াচ্ছিল, পুরো বিষয়টা যে প্ল্যান করা হচ্ছিল, তার মধ্যে এক গুরুত্বপূর্ণ অংশ। এটা তো ধরে নেওয়া যেতেই পারে। তাহলে কি প্রমাণ হচ্ছে? আমাদের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়, কারণ জিহাদ সেভাবেই ভারতে ঢুকেছে। তার মানে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে ভারতের অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার যে অভিযোগ ওঠে, অন্তত জিহাদের ক্ষেত্রে সেটা সত্যি। জিহাদ এই মার্ডার সিন্ডিকেটের স্লিপিং সেল হিসেবে এতদিন চুপচাপ ছিল, লুকিয়েছিল, ঘাপটি মেরে সঠিক সময়ে কাজে লাগবে বলে। জিহাদের মতো কোনো জঙ্গি সংগঠনের স্লিপিং সেল ভারতে যে লুকিয়ে নেই আরও, সেটা নিশ্চিত তো? এই স্লিপিং সেলগুলো হচ্ছে কিন্তু ওই মারাত্মক ব্যাধির ভাইরাস ব্যাকটেরিয়ার মতো শরীরে ঢুকে চুপচাপ ঘুমিয়ে থাকে, তারপর আসল সময় বেরিয়ে আসে। আর একটা জিনিস খেয়াল করার মতো, বাড়ি ভাড়া করে মানুষ জবাই করার কসাইখানা বাংলাদেশের সিন্ডিকেট কিন্তু এখানে খুলে ফেললো। আজ বাংলাদেশের সাংসদ খুন হয়েছেন, কাল কোনো ব্যবসায়ীকে বাংলাদেশের ওই সিন্ডিকেট মুক্তিপণের জন্য ফোন করতে পারে, অপহরণ করতে পারে, তারপর এভাবেই কোনো ভাড়া বাড়িতে হয়তো রেখে দেবে, অথবা এখানেই নিশ্চিহ্ন করে দেবে, অথবা আমাদের পুলিশ হন্যে হয়ে খুঁজেও কিচ্ছু পাবে না। খেয়াল করে দেখুন, সাংসদ খুন হয়েছেন 13ই মে, সেটা পুলিশের জানার কথা নয়, কারণ প্রতি বাড়িতে পুলিশ দেওয়া সম্ভব নয়। পুলিশে অভিযোগ হয়েছে 18ই মে, পুলিশ তারপর খোঁজখবর শুরু করেছে। নিউ টাউনের ফ্ল্যাটের হদিশ মিলেছে 21 অথবা 22 মে। তার আগেই খুনিরা একে একে ওই আবাসন ছেড়ে চলে গেছে। বাংলাদেশে গিয়ে তারা ধরা পড়েছে, এখানে ধরা পড়েনি। তার মানে পুলিশের পক্ষে জানা এটা সত্যি সম্ভব যে এরকম আর কত ফ্ল্যাট হয়তোই অন্য দেশের লোকজন বেনামে ভাড়া নিয়ে রেখেছে। এটা তো আমাদের নিরাপত্তার প্রশ্ন, জিজ্ঞেস করতেই পারি। আমরা জানি যে বাংলাদেশকে বদনাম করার চক্রান্তের অভিযোগের পরে উঠবে এবং বাংলাকে বদনাম করার চক্রান্তের অভিযোগও উঠবে, এবং সেই অভিযোগটা কিন্তু যথার্থ। বাংলার বদনাম তো হচ্ছেই, বাংলাদেশের কাছে আমাদের রাজ্যের কি ভাবমূর্তি উপস্থাপিত হচ্ছে ভাবুন তো। ওখানে গেলে আমাদের সাংসদরা মারা যান, খুন হন, তা কেউ নিরাপত্তা দিতে পারে না, কোথায় কে খুন করলো, বিবাদে খুন করে চলে যাওয়া যায়, এরকম সব আলোচনা ওখানে হবে। এটা আমাদের ভাবমূর্তির পক্ষে ভালো। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। পুলিশ ইনকোয়ারি করছে, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি আস্থা রাখছি যে পুলিশ এটাকে ইনকোয়ারি করবে এবং সঠিক তথ্য সামনে আসবে। দেখুন, পাহাড়ায় ফাঁক ছিল বলেই একটা বিদেশি মার্ডার সিন্ডিকেট এইভাবে নৃশংস কাজটা সেরে পালিয়ে যেতে পারলো। অনাহুতের কিন্তু অভাব নেই, জানেন তো। সাগরের ত্রাস দুই বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে, নাম রেমাল। কাল এতক্ষণে হয়তো দুর্যোগ শুরু হয়ে যাবে, চোখ বন্ধ করে দিতে পারি। সব থেকে বেশি ক্ষতি হবে সুন্দরবনের। ওই মাঝরাতে সাগর দ্বীপের কাছে ভরা কটাল আছে, আর সেই সময় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল মানে জোড়া ফলা, সমুদ্র আর নদীর জলস্তর বেশ কয়েক মিটার উপরে উঠে যাবে। আশঙ্কার কথা কি জানেন? এখানেও পাহাড়ায় বড় সড়ো ফাঁক আছে। বলতেই পারেন যে ঘূর্ণিঝড়ের সামনে আবার কিসের ফাঁক। দেখুন, দু ধরনের পাহাড়াদার আছে, একটা ম্যানগ্রোভ আর একটা বাঁধ। ঝড় যখন ল্যান্ডে ঢোকে তখন ঝাপটা সয়ে ঝড়ের গতি বেশ খানিকটা কমিয়ে দিতে পারে ওই ম্যানগ্রোভের জঙ্গল। নদীর জল আর সমুদ্রের জল এই দুটো যাতে ওই গ্রামে ঢুকে না যেতে পারে, তার জন্য পাহাড়াদার বাঁধগুলো।
কিন্তু বাদা বনের গরিব মানুষের মন্দ কপাল জানেন তো, যে ওই ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। একটা পাহারাদার শেষ পোক্তবাদ আজও তৈরি হলো না। দেখুন, পাহাড়ায় ফাঁক ছিল বলেই একটা বিদেশি মার্ডার সিন্ডিকেট এইভাবে নৃশংস কাজটা সেরে পালিয়ে যেতে পারলো। অনাহুতের কিন্তু অভাব নেই জানেন তো। সাগরের ত্রাস দুই বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে, নাম রেমাল। কাল এতক্ষণে হয়তো দুর্যোগ শুরু হয়ে যাবে, চোখ বন্ধ করে দিতে পারি। সব থেকে বেশি ক্ষতি হবে সুন্দরবনের। ওই মাঝরাতে সাগর দ্বীপের কাছে ভরা কটাল আছে, আর সেই সময় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল মানে জোড়া ফলা। সমুদ্র আর নদীর জলস্তর বেশ কয়েক মিটার উপরে উঠে যাবে। আশঙ্কার কথা কি জানেন, এখানেও পাহাড়ায় বড় সড়ো ফাঁক আছে। বলতেই পারেন যে ঘূর্ণিঝড়ের সামনে আবার কিসের ফাঁক। দেখুন, দু ধরনের পাহাড়াদার আছে, একটা ম্যানগ্রোভ আর একটা বাঁধ। ঝড় যখন ল্যান্ডে ঢোকে তখন ঝাপটা সয়ে ঝড়ের গতি বেশ খানিকটা কমিয়ে দিতে পারে ওই ম্যানগ্রোভের জঙ্গল। নদীর জল আর সমুদ্রের জল এই দুটো যাতে ওই গ্রামে ঢুকে না যেতে পারে তার জন্য পাহারাদার বাঁধগুলো। কিন্তু বাদা বনের গরিব মানুষের মন্দ কপাল জানেন তো, যে ওই ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। একটা পাহারাদার শেষ পোক্তবাদ আজও তৈরি হলো না। কিছুদিন আগেই সুন্দরবনে গেছিলাম যখন, তখন দেখছিলাম যে তখন মানে ঠাঁটা পড়া রোদ্দুর, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, কিন্তু বাঁধগুলো মাটির বাঁধ একের পর এক, পাকা না, সেগুলো সব ফাটল, জল চুইয়ে চুইয়ে ঢুকছে। তখনই দেখেছিলাম। আর এখন তো ওই বললাম ভরা কোটাল আর ঘূর্ণিঝড়, কী হবে ভাবতে পারছেন? 15 বছর আগে 2009 সালে আজকের দিনটাতেই ওই ঘূর্ণিঝড় আয়লা তারা সুন্দরবনে আছড়ে পড়েছিল। ঠিক সেই সময়ও কিন্তু ভরা কটাল ছিল, বাঁধ ভেঙে চুরমার হয়ে যায়, প্রাণহানি, সম্পত্তির ক্ষতি, ধান জমিতে নোনা জল ঢুকে পড়ে জানেন তো। বহু বছর সেই জমিতে চাষ করা যায়নি। মানে কত 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 শাহজাহানের কাজ এই ঘূর্ণিঝড় করে দিতে পারে ভাবতে পারছেন? পর পর জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে হয়তো ভেরি বানিয়ে দেবে। আমরা ক্লাইমেট রিফিউজির কথা বলি, জলবায়ু উদ্বাস্তু। 15 বছর আগে সুন্দরবনের তরুণরা দলে দলে অন্য রাজ্যে পাড়ি দিতে শুরু করেছিল। জমি বন্ধা, ওই নোনা জল ঢুকে গেছে, চাষ করা যাবে না, খাবে কি সবাই? এত ক্ষতি হয়ে গেল, প্রশাসনের কি টনক নড়ল? উত্তরটা না। আমরা আয়লার কথা উঠলেই ওই ভাবি যে কতক্ষণ ওয়েট করে বসতে, কতক্ষণে তৃণমূল ওই বাম আমলের দিকে আঙুল তুলবে। আচ্ছা, 2020 সালে রামপান বা 2021-এর ইয়াসটার সময় কারা ক্ষমতায় ছিল? সেই সময় আবার বাঁধ ভাঙলো কেন? 2008 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ তৃণমূলের হাতে, 2009 সাল থেকে দক্ষিণ 24 পরগনার সব লোকসভা তৃণমূলের হাতে, 2011 সাল থেকে বিধানসভাতেও ওখানকার সবকটা বিধানসভাতে ঘাস ফুলের ছড়াছড়ি। সব জায়গায় তৃণমূলের সংগঠন এত পাকাপোক্ত হয়ে গেল, বাঁধগুলো পোক্ত হলো না কেন? অভিযোগ এই বাঁধ তৈরিতেও বিস্তর দুর্নীতি রয়েছে। আর খেয়াল করে দেখুন, এই লোকসভা ভোটে স্থানীয়দের কাছে অন্যতম ইস্যুই এই দুর্নীতি। যারা বাঁধের পাড়ে থাকেন তাদের চোখে এখন আর কিন্তু ঘুম আসবে না, তাদের ঘুম অন্য কেউ কেড়ে নিয়েছেন, শুধু ওই ঘূর্ণিঝড় নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.